একা মানুষের ঘর ভাড়া পাওয়াটা যে কতটা চাপের তা যারা একা মানুষ তারাই জানে। অনেক দিন ধরেই একটা চাকরির খোঁজ করছিলাম। ফাইনালি চাকরিটা পেয়ে গেলাম স্কুল টিচারের। শ্যামনগর প্রাথমিক বিদ্যালয়ে আজ থেকে আমার পোস্টিং। সকাল সকাল রানাঘাট থেকে ট্রেন ধরে কাঁচরাপাড়ায় নেমে সেখান থেকে অটো ধরে বটতলা। বটতলা স্টপেজ থেকে 5 মিনিটের হাঁটা পথ। স্কুলে যখন পৌঁছালাম তখন সকাল 10টা। প্রথম দিন স্কুলটা ভালোই কাটলো। স্কুল ছুটির পরে সমস্যা হলো ঘর ভাড়া নিয়ে। ভগীরথদা বলল, একা মানুষের ঘর ভাড়া পাওয়া বিরাট চাপের ব্যাপার। তাহলে কি হবে ভগীরথদা? আমার বাড়ি সেই বীরসিংহে। ডেলি প্যাসেঞ্জারি করাটাও তো খুব চাপের। একটা বাড়ি আছে স্যার, কিন্তু কিন্তু কি ভগীরথদা? না স্যার, ও বাড়ি আপনি বাদই দেন। তার চেয়ে বরং আপনি আমার বাড়িতেই থাকবেন, না হয় ভাড়া দিতে হবে না। ভেবে দেখলাম ব্যাপারটা মোটেই উচিত হবে না। প্রথম প্রথম ঠিকই থাকবে, তারপর সমস্যা হতে শুরু করবে। তার চেয়ে বরং তখন আমি বললাম, না থাক ভগীরথদা, তুমি যে বাড়িটার কথা বলছিলে সেটাই কি সমস্যা? তখন ভগীরথদা বলল, বাড়িটা স্যার আমারই, ভাড়া দিই। একটা সময় পর্যন্ত বেশ ভালোই চলেছিল। হঠাৎ একদিন এক ভাড়াটে অপবাদ ছড়িয়ে দিল যে বাড়িটায় ভূতের উপদ্রব আছে। তারা বাড়ি ছেড়ে চলে গেল। আবার নতুন ভাড়াটে উঠেছিল, কিন্তু তারাও কেউ 2 দিনের বেশি টিকতে পারেনি। স্যার, বাধ্য হয়ে আমি নিজেই একদিন ওই রাতে ওই বাড়িতে থেকেছিলাম। কি বলবো স্যার, আমিও নিজেকে যেন বিশ্বাস করতে পারিনি। ওই বাড়িতে সত্যিই স্যার ভূতের উপদ্রব আছে। রাত ঠিক 12টা বাজলে ওই বাড়ির ভীষণ রকম ভয়ানক হয়ে ওঠে। আমি শান্তি সাধনা করিয়েছিলাম, কিন্তু কিছুতেই কিছু হয়নি। ব্যাপারটা হাস্যকর লাগলো। ভূত পেতে বিশ্বাস আমার কখনোই নেই। আমার কাছে ভূত মানে শুধুই অতীত, না তার বেশি না তার কম। তখন আমি বললাম, তা ভগীরথদা, তুমি সেই বাড়িতে এমন কি দেখলে যে তোমার মনে হচ্ছে ওই বাড়িতে ভূত আছে? তাদেরকে কি আর দেখা যায় স্যার? অনুভব করা যায়। অনুভব করেছি। প্রচন্ড গরমেও ওই বাড়ি আবহাওয়া ঠান্ডা হয়ে যায় মাঝে মাঝে। শোনা যায় অদ্ভুত সব আওয়াজ, পায়ের শব্দ। অথচ সেই বাড়িতে সেই সময় আমি ছাড়া আর কেউই ছিল না। এবার বলুন স্যার, এর কি ব্যাখ্যা দেবেন আপনি? আছে আপনার কাছে কোনো ব্যাখ্যা? উত্তরটা দিতে গেলে তো আমাকে সেই বাড়িতে থাকতে হবে ভগীরথদা। তুমি ব্যবস্থা করো, আমি থাকবো। ভগীরথদার মুখটা যেন শুকিয়ে গেল আমার কথা শুনে। বিকেল 4টে নাগাদ সেই বাড়িতে এলাম। একতলা একটা ভাঙাচোরা বাড়ি। দেওয়াল থেকে পলেস্তরা খসে পড়েছে। দেওয়ালের এখানে ওখানে থেকে বেরিয়ে উঠেছে আগাছার ঝোপ। বাড়ির সামনের রাস্তা থেকে বাড়ির সদর দরজা পর্যন্ত একটা মেঠো পথ চলে গিয়েছে। পথটার দুই ধারে সবুজ ঘাসগুলো এই প্রচণ্ড গরমে কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। বাড়িটার সামনে এক প্রকাণ্ড গাছ। গাছে পাতা নামক কিছুই অস্তিত্ব নেই। পুরো বাড়িটা দেখে আমার হলিউডের হরর মুভির কথা মনে পড়ে গেল। এই বাড়িতে মানুষ থাকলে যে ভূতের ভয় পাবে এ আর অস্বাভাবিক কি? সবই অবচেতন মনের কল্পনা ছাড়া আর কিছুই না। আমি আর ভগীরথদা এগিয়ে গেলাম দরজার সামনে। দরজায় একটা তালা ঝুলছে। কোমর থেকে চাবির গোছাটা বের করে ভগীরথদা তালা খুলল। তারপর মস্ত কাঠের দরজাটা একটু ঠেলে দিতেই দরজাটা খুলে গেল। আর তার সাথে সাথে একটা উটকো গন্ধ এসে লাগলো আমাদের নাকে। অনেকদিন ঘর বন্ধ থাকলে যেমন একটা গন্ধ হয়, ঠিক তেমনি ঘরটা কুটকুটে অন্ধকার। ভগীরথদা এগিয়ে জানালাগুলো খুলে দিল। অন্ধকার ভেদ করে আলো এসে পড়ল ঘরটাতে। দেখলাম দেওয়ালে দেওয়ালে মাকড়সার জাল। আমি আর ভগীরথদা মিলে মোটামুটি 1 ঘন্টা পরিশ্রম করে ঘরটাকে বাসযোগ্য করে তুললাম। তখন সন্ধ্যা হয়। তাহলে স্যার
আজ আমি আসি। আপনার থাকার ব্যবস্থা তো হলো, খাবার ব্যবস্থাটাও তো করতে হবে। না না ভগীরথদা, তুমি আর কত করবে? আমি সে আজকে রাতের মতো কিছু একটা বাজার থেকে এনে খেয়ে নেব, আর কাল থেকে না হয় ডালে চালে ফুটিয়ে নেব। আর বলছিলাম যে কত ভাড়া দিতে হবে ঘরটার জন্য? ভাড়া নিয়ে চিন্তা করবেন না স্যার, আগে দেখুন থাকতে পারেন কি না। ঠিক আছে, কাল স্কুলে দেখা হচ্ছে স্যার। আর এমনি যদি কোনো দরকার হয় তাহলে আমায় একটা ফোন করবেন, চলে আসবো আমি। কিছুক্ষণ পর সদর দরজা তালা লাগিয়ে বাজারের দিকে গেলাম। বাজার থেকে চা খেয়ে দু পাঁচজন স্থানীয় লোকের সাথে আলাপ করে রাতে খাবার নিয়ে বাড়ি ফিরে এলাম। ঘড়িতে তখন রাত প্রায় 12টা বাজে। এমন সময়ে ফোনটা বেজে উঠল। অনিতা, চা। এবার কি হবে? বেচারি বলেছিল পৌঁছে একটা ফোন করতে। পৌঁছে তো দূর, সারাদিনে ফোন করার কথা মনেই তো ছিল না। যাক, ভয়ে ভয়ে ফোনটা ধরলাম। তোর বাবা কি প্রাইম মিনিস্টার? মানে? পৌঁছেই ফোন করার কথা ছিল, ফোন করিসনি কেন? কোথায় ব্যস্ত ছিলিস? আরে না না, আসলে এই ক্লাসে জয়েন করলাম, তারপর বাড়ি খুঁজতে খুঁজতে একটু লেট হয়ে গেল। বাড়ি পাচ্ছিলাম না, বুঝলি তো। ও ও, তা পেলি? হ্যাঁ পেলাম একটা ঘর। তবে জানিস, সব থেকে হাস্যকর ব্যাপার হচ্ছে যে বাড়িটা ভাড়া পেয়েছি সেটা নাকি ভূতের। বাড়িটা নিয়ে কিসব ভূতের কথা চালু আছে। বলিস কি? সাবধান, দেখিস আবার পেত্নির প্রেমে পড়ে যাস না যেন। আরে না না, তুই থাকতে আবারও একটা। হোয়াট ডু ইউ মিন? নাথিং বেবস। আচ্ছা শোন, গুড নাইট। খুব ঘুম পাচ্ছে, এখন ফোনটা রাখ। মনে মনে বললাম, অনিতার সাথে আমার 3 বছরের সম্পর্ক। প্রথমে বন্ধুত্ব, আর তারপর এইসবের মধ্যে কখন যে 3 বছর কেটে গেল বুঝতেই পারিনি। রাতে খাবার খেয়ে শুয়ে পড়েছি, কিন্তু ঘুম আর আসে না। হেলিকপ্টারের মতন মশা, ভ্যাম্পায়ারের বংশধর। সন্ধ্যায় বাজারে গিয়েছিলাম, কিন্তু মশার কথা মনেই ছিল না। যদি মনে থাকতো তাহলে বাজার থেকে মশার কয়েল বা ধূপ নিয়ে আসতাম। ফোনের সময় দেখলাম 12টা 10। ভাবলাম অনিতাকে একটা ফোন করি। তারপর ভাবলাম না থাক, ও তো 10টা বাজলেই ঘুমিয়ে কাত। তার চেয়ে বরং ঘুমানোর চেষ্টা করি। বিছানায় এপাশ ওপাশ করতে লাগলাম, কিন্তু কিছুতেই ঘুম এলো না। এমন সময় মনে হলো বাইরে কে যেন হেঁটে বেড়াচ্ছে। এত রাতে কে হেঁটে বেড়াচ্ছে? চোর না তো? বিছানা থেকে নেমে জানালার পাশে এসে দাঁড়ালাম। ধীরে ধীরে জানালাটা খুললাম। কই, কেউ নেই তো। জানালাটা বন্ধ করতে যাচ্ছি, তখনই থমকে দাঁড়ালাম। কিছু একটা দেখলাম মনে হলো। ভালো করে দেখতেই একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। বাড়ির সামনে মরা গাছটায় গলায় দড়ি দিয়ে ঝুলছে এক নারী মূর্তি। তার জিভটা বেরিয়ে এসেছে, দেখে বোঝা যাচ্ছে সেই দেহে প্রাণ নেই। নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, তাই চোখগুলো মুছে আবার তাকালাম। কোথায়? কিছুই নেই তো। ভুল দেখলাম, তাই হবে হয়তো। হ্যালোসিনেশন। এই বাড়িটার সম্পর্কে গুজব শোনার ফল এগুলো। জানালাটা বন্ধ করে আবার বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু সারাটা রাত ঘুম হলো না। পরদিন স্কুলে ঘুম ঘুম চোখে সারাটা দিন কাটালাম। টিচার্স রুমে সঞ্জয় স্যার বললেন, কি পবনবাবু, সারা রাত ঘুমাননি নাকি? না, আসলে নতুন জায়গা তো, অভ্যেস হতে একটু সময় লাগবে। আচ্ছা, রয়েছেন কোথায়? ভগীরথদার একটা বাড়ি আছে না, আগে ভাড়া দিতেন, ওইখানেই উঠলাম। বলেন কি? ওই বাড়ি তো ডেঞ্জারাস। কেন? আর বলবেন না, ওই বাড়িতে এক সময়
এমন সময় সঞ্জয় স্যারের ফোনটা বেজে উঠল। তখন সঞ্জয় স্যার বলল, এক মিনিট, হ্যাঁ। এই বলেই তিনি বাইরে চলে গেলেন। সেদিন বাড়ি ফিরে রাতে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। আজ মশার হাত থেকে বাঁচতে কয়েন নিয়ে এসেছিলাম। গতকাল রাতে ঘুম হয়নি। আজ গা হেরাতে চোখে ঘুম নেমে এলো। রাত তখন কটা হবে জানি না। একটা চাপা কান্নার আওয়াজে ঘুমটা ভেঙে গেল। একটা বাচ্চা মেয়ে যেন কাঁদছে। আওয়াজটা আসছে বাড়ির পিছন থেকে। ব্যাপারটা কি? মোবাইলটা হাতে নিয়ে দেখলাম 12টা বাজে। বিছানা থেকে নেমে বাড়ির পিছনে এলাম। কান্নার আওয়াজটা একটু তীব্র হয়েছে। কান্নার আওয়াজ লক্ষ্য করে একটু এগোতেই মনে হলো আওয়াজটা আমার পায়ের কাছ থেকেই আসছে। কান্নার আওয়াজটা থেমে গেল। এবার একটা বাচ্চা ছেলের আওয়াজ শোনা গেল। কি হলো বোন, তুই কাঁদছিস কেন? আমাদের কি হবে দাদা? আমরা তো আর পারছি না এইভাবে থাকতে। আমিও কি কবে একটু খেলতে যাব। কাঁদিস না বোন, আমরা তো এখানেই বন্দি হয়ে আছি। কি করে খেলবো? আমি জানি না কিছু দাদা, তুই আমাকে খেলতে নিয়ে চল। আমারও খুব খেলতে ইচ্ছে করছে। তুই দেখিস, আমরা আবার খেলতে যাব। কেউ না কেউ আমাদের ঠিক মুক্ত করে দেবে। হঠাৎ পিছন থেকে কে বলে উঠল, কি রে, শুনতে পাচ্ছিস না? ডাকছে, মুক্ত কর ওদের, মুক্ত কর, কর কর, মুক্ত কর ওদের। পিছনে ফিরলাম। পিছনে ফিরতে সারাটা শরীর শিউরে উঠল আমার। সামনে দাঁড়িয়ে আছে সেই নারী মূর্তি, যাকে ওই মোরা গাছটায় ঝুলতে দেখেছিলাম। কি রে, করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? ওদের মুক্ত কর, কর। ওরা কষ্ট পাচ্ছে, ওদের কান্না শুনতে পাচ্ছিস না? ওদের মুক্ত কর। এখানে দাঁড়িয়ে থাকা মানে মৃত্যু নিশ্চিত। আমি দৌড়াতে লাগলাম। এসে দাঁড়ালাম ভগীরথদার বাড়ির সামনে। ভগীরথদার দরজা খুলে বেরিয়ে এলো এবং আমার অবস্থা দেখে বলল, কি কি হয়েছে স্যার? আপনি এভাবে হাঁপাচ্ছেন কেন? আমি ভগীরথদাকে সব কথা খুলে বললাম। সব শুনে ভগীরথদা বলল, যে নারী মূর্তিকে দড়িতে ঝুলতে দেখেছেন, ওর নাম নীলিমা। আপনাকে আগেই বলেছি এই বাড়ি আমি ভাড়া দিতাম। কয়েক বছর আগে এক পরিবার এই বাড়িতে এসে উঠেছিল, স্বামী স্ত্রী আর 2 ছেলে মেয়ে। কয়েক মাস সব ঠিকঠাকই ছিল। হঠাৎ করে তাদের মধ্যে অশান্তি শুরু হয়। রোজ রাতে তার বর মদ খেয়ে এসে তার বউয়ের ওপর অত্যাচার করত। একদিন ঝামেলা মারামারিতে পরিণত হয়। তার বর গায়ে হাত তুলতে লাগলো নীলিমার উপর। সেদিন নীলিমাকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছিল ওই গাছে, আর ছেলেমেয়ে দুটোকে মেরে ওই বাড়ির পিছন দিকে পুঁতে দেয়। ও তার স্বামী রাতে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় তার ট্রেন অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়।